Let's talk. আপনি মুম্বাইয়ে কাজ করছিলেন এবং কলকাতায় চলে এলেন, সব ঠিক ছিল, কিন্তু কলকাতায় এসে তো তাহলে সিনেমার কাজে বেশি দেখার কথা ছিল, তো সিনেমার কাজ না করে আপনি টেলিভিশনের কাজ কেন করলেন? না, আমি যখন পুনেতে পড়াতাম তখন আমার বিয়ে ঠিক হলো। আচ্ছা। তো পেপারে অ্যাড দেখেই বাবা বিয়ে ঠিক করলো। তো আমি একদিনের জন্য কলকাতায় এসেছিলাম পুনে থেকে। তখন বাবা মায়ের সাথে আমি গেলাম দেখতে। তো যাকে প্রথম দেখেছি, মা বাবার পছন্দ, আমার পছন্দ, আমি তার সাথেই বিয়ে করেছি। আচ্ছা। এই নয় যে আমি প্রচুর ওরকম নয়, আমি যাকে দেখেছি তার সাথে বাবার পছন্দ আমার পছন্দ হয়েছে করে আমি পুনে চলে গেছি। কিন্তু যেহেতু আমি থাকতে চাইনি পুনেতে বা বম্বেতে, তো আমাকে একদিন আমার স্যার রাজকোহিনী জিজ্ঞেস করলেন যে তুমি কি মুম্বাইতে কাজ করতে চাও না, হিন্দি ছবি করতে চাও? তো আমি বলেছিলাম স্যার নো, আমি কলকাতাতে ফিরে যেতে চাই এবং আমি কাজ শিখলাম বা শিখছি, আমি আবার কলকাতায় গিয়ে কাজ শিখবো, কাউকে অ্যাসিস্ট করবো। আমার খুব ইচ্ছে ছিল ঋতুপর্ণা ঘোষকে অ্যাসিস্ট করা। তো আমি কলকাতায় গিয়ে কাজ করব আর কাজ শিখবো এবং তারপরে ধীরে 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 নিজে কাজ করব। তো তার মধ্যে পুনে ফিল্ম ইনস্টিটিউটের অফারটা আসে, তারপরে বিয়ের ব্যাপারটা শুরু হয়। তো এবার আমি কি করলাম, আমি সেন্ট জেভিয়ার্স কলেজে থেকে অফার পেলাম। আচ্ছা। লেকচারার পোস্টে অফার পেলাম। তো আমি পুনে থেকে কলকাতায় এলাম, ইন্টারভিউ দিলাম, সিলেক্ট হলাম, ওরা অফার লেটার পাঠালো, আমি পুনেতে রিজাইন করে রেজিগনেশন দিয়ে অফিসিয়াল প্রসেসের মাধ্যমে এসে কলকাতায় সেন্ট জেভিয়ার্স কলেজে জয়েন করলাম। এবার কলেজে পড়াতে আমার দারুণ লাগে, আমি জানি না কেন পড়াতে আমার খুব ভালো লাগে। স্টুডেন্টদের সাথে কথা বলি, তাদের প্রচুর জিজ্ঞাসা থাকে, অর্ধেক জিনিস নিজেই বুঝতে পারছে, কিন্তু এই কথা বলতে বলতে প্রসেসের মধ্যে থাকতে না নিজে অনেক কিছু শিখি। তো ওখানে একজন পরিচালক এসেছিলেন আমাদের বাংলারই, একজন অমিতাভ চক্রবর্তী বলে ডকুমেন্টারি ফিল্ম মেকার, অনেকেই চিনবেন, উনি ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছিলেন। ওনাকে আমি একদিন জিজ্ঞেস করি কলেজে যে অমিতাভদা, এই যে মানুষজন এত পড়ে, এত কিছু করে, আমি তো শুধু আমার সাবজেক্টটুকু জানি, এডিটিংটা জানি, যেটার জন্য আমি পড়াচ্ছি, কিন্তু আমি যদি ফিল্ম মেকার যে হব, আমি কাজ করেছি, এই করেছি সেই করেছি, কিন্তু আমাকে এখানে কেউ সুযোগ দিচ্ছে না। আমি বিভিন্ন প্রডিউসারের কাছে এখন গিয়েছি, বিভিন্ন মানুষের কাছে গেছি, সুযোগ পাচ্ছি না, কারণ আমি পড়াতে আমার লক্ষ্য স্থির ছিল, আই ওয়ান্টেড টু বি আ ডিরেক্টর। আমার কাছে লক্ষ্য প্রথম থেকে স্থির ছিল, কারণ সিঁড়ির ধাপ হয়, তো আমি জানি যে আমি এখন যেটা করছি সেটা একটা ধাপ, এটার মধ্যে আমি শিখবো, পরের ধাপে যাব, কিন্তু আমার লক্ষ্য তো ডিরেক্ট করা, সেটা টিভি হতে পারে, সেটা সিনেমা হতে পারে। তখন তো বুঝিনি টিভি আলাদা মাধ্যম, সিনেমা বুঝিনি, টিভির জন্য ডিরেকশন, সিনেমার জন্য ডিরেকশন, ওইভাবে আমি বুঝিনি। আমি ডিরেক্ট করব, যেটা কাজ পাবো ডিরেক্ট করব। তো অমিতাভদাকে একদিন জিজ্ঞেস করলাম যে অমিতাভদা, আমি ডিরেক্ট করতে চাই, কিন্তু আমার তো পড়াশোনা নেই, আমি তো এত সাহিত্য পড়িনি, আমি সিনেমা প্রচুর দেখি এবং দেখেছি এবং এখন প্রতিদিন দেখি। তখন অমিতাভদা বলল, আমরা তো নিজেদের জীবন থেকেই সিনেমা বানাতে পারি, নিজেদের জীবনের ঘটনা থেকে সিনেমা বানাতে পারি। মানুষকে যে চারপাশে সবসময় দেখছি যাচ্ছি, যে তুমি প্রতিনিয়ত এত যাতায়াত করো, ট্রেনে বাসে, তুমি তো এত মানুষজনকে দেখো, তো সেখান থেকেও তো অনেক কিছু শেখো, জানো। এর থেকে বড় ঘটনা, রসদ, এর থেকে বড় সাহিত্য কি হতে পারে? ঠিক। তো আমার মনে হলো যে সত্যি তো ঠিকই, তো ওটা আমার মাথায় ছিল সবসময়, যে সত্যি তো আমি এভাবেও তো শিখতে পারি। তো ওটা একটা প্রসেস। তো তারপরে আমি যখন পড়াতে আমার মনে হলো যে আমি যেটা শিখলাম পড়াতে এরকম না হয়ে যায় যে আমি প্র্যাকটিক্যাল নলেজটা আমার ধীরে ধীরে ল্যাক করতে শুরু করে। তাই জন্য আমি ধীরে ধীরে জব চেঞ্জ করার চেষ্টা করতে শুরু করলাম এবং আমি জি বাংলায় কাজের সুযোগ পেলাম। আচ্ছা, তখন আলফা বাংলা থেকে জি বাংলা হয়ে গেছে? তখন অ্যাবসলিউটলি, তখন আমরা একটা 2008-এর কথা হবে, 2008। তো জি বাংলা, তার আগে তো সারেগামাপা হয়ে গেছে, 2007-এ সারেগামাপা হয়েছে। আমি 2007-এ সারেগামাপা জুনিয়রটায় ছিলাম। তো 2008-এ আমি জি বাংলায় জয়েন করি, কাজের সুযোগ পাই, জয়েন করি। এবং তখন আমি ডিরেকশনে ছিলাম না, তখন আমি প্রোগ্রাম, তখন সিনেমা, জি বাংলা তখন সিনেমা প্রডিউস করতো, সিনেমা অনেক বাংলা ছবি, বেশ কিছু বাংলা ছবি প্রডিউস করেছিল। হ্যাঁ, সেই ছবিগুলো আমার চিরসাথী বলে একটা সিনেমা ছিল, আরও অনেক হাদা অ্যান্ড ভোদা বলে সিনেমা, এরকম প্রচুর বেশ কিছু ছবি, টক্কর,
বোম্বাদা করেছিল, রচনা করেছিল, এরা কোয়েল করেছিল, এবার সব ছবি হরনাথদা, স্বপন সাহা, এরা সব ভালো ভালো ডিরেক্টর, শুভঙ্কর, এরা সব বানিয়েছিল ইয়ে। তো তখন আমি ওই সিনেমার ডিপার্টমেন্টে দেখতাম অ্যাজ অ্যান এমপ্লয়। এবং পরবর্তী সময় আমি টেলিভিশনে 2009-এ সম্ভবত 2009 এন্ড এরকম সময় আমি টেলিভিশনের যে টিভির কাজ, সিনেমা থেকে টেলিভিশনের কাজের দিকে এলাম। তখন এই সারেগামাপা হচ্ছে, দাদাগিরি হচ্ছে, এই যে প্রোগ্রামগুলো যখন শুরু হয়েছিল, ডান্স বাংলা ডান্স হচ্ছে, মিরাকেল হচ্ছে, এই প্রোগ্রামগুলোর সাথে ধীরে 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 যুক্ত হতে শুরু করলাম এবং নন ফিকশন রিয়েলিটি শো শিখতে শুরু করলাম, যেটার সম্বন্ধে আমার অন্য জগৎ, আর যেটার সাথে আমার কোনো যোগাযোগ কখনোই ছিল না। আমি মানে অন্য, মানে এটার দেখো গল্প বলা, টিভি হোক, সিনেমা হোক, গল্প বলা, টিভিতে ফিকশন হোক নন ফিকশন হোক, নন ফিকশন মানে একটা ডকুমেন্টারি হতে পারে, একটা রিয়েলিটি শো হতে পারে। রিয়েলিটি শো কেমন, মিউজিক্যাল রিয়েলিটি শো বা ডান্সের রিয়েলিটি শো, কিন্তু এটার মধ্যে একটা গল্প বলা আছে, মানুষ তো আপনার গল্প শুনছে। একদমই তাই। আজকে মেঘলা যখন একটা পার্টিসিপেন্ট হয়ে আসছে, মানুষ মেঘলাকে জানতে চায়, তার গল্প শুনতে চায়, তাকে জানতে, এবং তার জার্নিটার সাথে সে এগোতে চায়, তার জার্নিটাকে নিয়ে সে এগোতে চায়, এবং ধীরে 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 পার্টিসিপেন্ট তাদের ফেভারিট কন্টেস্টেন্ট বা পার্টিসন হয়ে ওঠে, সাধারণ মানুষের জার্নি। তো এই গল্প বলাটা কিন্তু রিয়েলিটি শোতেও আছে। তো আমার ওই শিক্ষাটা কিন্তু আমি এখানে অ্যাপ্লাই করার সুযোগ পেয়েছিলাম। ঠিক ঠিক। তো আমি ধীরে ধীরে নন ফিকশন শিখি। শুভঙ্কর চট্টোপাধ্যায় তখন ডিরেক্ট করতো বিভিন্ন শো, তো আমি শুভঙ্করের কাছ থেকে প্রচুর জিনিস শিখেছি। আমাকে প্রথম কাজের সুযোগ দেয় নবনীতা চক্রবর্তী জি বাংলায়। আচ্ছা আচ্ছা। তখন নবনীতা চক্রবর্তী নন ফিকশন হেড ছিল, এখন জি বাংলার বিজনেস হেড। তো যে একটি গেম শো যদি করা যায় মহিলাদের জন্য একটি শো, এই লাইনটা মনে আছে, মহিলাদের জন্য একটি শো আমরা যদি করি, সো দ্যাট ওয়াজ এ বিগিনিং। তো আমাদের একটা সুন্দর টিম আছে, যেই টিমে আমরা সবাই মিলে বসে অনেক ভাবনা চিন্তা করে দিদি নাম্বার ওয়ানের জন্ম হয় 2009-এর শেষের দিকে। তো তারপর আমরা 2010-এ ওটা আমরা 2010-এ সেই শোটা আসে, আর আজকে 2025, অলমোস্ট 15 years the program is running. প্রথম থেকে কি ঠিক ছিল যে রচনাদি অ্যাঙ্কার হবে, বা কার ডিসিশন ছিল? না, প্রথমে তো আমরা যখন দিদি নাম্বার শুরু করি তখন এই দিদি নাম্বার ট্যাগটাও নবনীতারই লাইন, যে দিদি নাম্বার ইয়েটা টাইটেলটা। আর রচনার অ্যাঙ্কারিং এর আগে আমরা দিদি নাম্বারতে প্রথমে বিভিন্ন জায়গায় যেতাম, বাংলার বিভিন্ন জায়গায় যেতাম, গিয়ে আমরা শুট করতাম, তখন অন্য অ্যাঙ্কার ছিল। তো পরবর্তী সময় রচনা ব্যানার্জি, নবনীতাই এটা ওরই আইডিয়া যে এই রচনা ব্যানার্জি হলে কেমন হয়। কারণ রচনা ব্যানার্জি তার আগে প্রচুর বাংলা ছবি করেছে, প্রচুর উড়িষ্যাতে কাজ করেছে, হিন্দি সিনেমা করেছে, কিন্তু এমন একজন অ্যাঙ্কার আমাদের মনে হয়েছিল যে খুব ঘরের মানুষ হয়ে উঠতে পারে এবং সবার সাথে মিলে সবাইকে নিয়ে চলতে পারে, এরকম একজন মানুষ যে দিদি হয়ে উঠতে পারে। তো রচনা ব্যানার্জির নাম আসে। এবার রচনাকে ফোন করি, রচনার সাথে দীর্ঘক্ষণ এই বিষয়ে তাকে বোঝাতে হয় যে না করলে ভালো, এটা নিয়ে একটা দীর্ঘ, রচনা খুব ভালো করে এটা জানে যে তাকে রাজি করানো হয়েছিল যে এটা শোটা করো। তারপরে যদিও সে ডান্স বাংলা ডান্সের জাজ হয়ে আসে, করে। কিন্তু প্রথমে আমি ভুলও হতে পারি, প্রথমে কি ভাস্কর? না না না, প্রথমে আমাদের অ্যাঙ্কার ছিল একটি মেয়ে, সে তার নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, বলা হচ্ছে না, পুষ্পিতার। হ্যাঁ, প্রথমে পুষ্পিতার আগে আরেকজন ছিল, তাই অনেক পরে এসেছে। মানে প্রথমে পুষ্পিতার আগেও, মানে প্রথমে পুষ্পিতা আসে, আমরা যখন মাঠে বিভিন্ন জায়গায় গিয়ে করছি বাংলা বিভিন্ন প্রান্তরে, তখন অর্পিতা বলে সম্ভবত একজন নামে এটা আসছে না, অর্পিতা সামন্ত সম্ভবত। তো ও অ্যাঙ্কারিং করতো। তারপরে কিছুদিন বাদে পুষ্পিতা আসে দিদি নাম্বার করতে। আচ্ছা। তো সেখান থেকে আমাদের এই যেহেতু বিভিন্ন জায়গায় গিয়ে মানে যেটা হতো যে বৃষ্টিতে রোদ্রে শুটিং করতে একটা অসুবিধা হতো, তখন আমরা ঠিক করলাম যে আমরা স্টুডিওর ভিতরে করব। আচ্ছা। এবং স্টুডিওর ভিতরে করবো এবং পুরো ফরম্যাট নতুন করে হবে। তো এবং সেই সময় তখনই রচনা ব্যানার্জি এই নামটা উঠে আসে, যারা নতুন ভাবে হবে, নামটার দিদি নাম্বার ওয়ান,
কিন্তু রচনা ব্যানার্জি অ্যাঙ্কার, এবং সেই সময় রচনা আসে এবং ধীরে ধীরে সেটা বিপুল জনপ্রিয়তা পায়। দেবশ্রী রায়কে পেয়েছি, জুন মালিয়াকেও জুন মালিয়াকে পেয়েছি। জুন মালিয়ার সময়ও খুবই ভালো আমাদের প্রোগ্রাম রেটিং হয়েছিল, মানে খুবই ভালো হয়েছিল জুন মালিয়ার সময়। কিন্তু সাধারণ মানুষ জানি দেবশ্রী রায় এসেছিলেন, মানে উনি তো খুবই একজন প্রণম্য অভিনেত্রী, সবাই আমরা ওনার অভিনয় খুবই ভক্ত। কিন্তু সাধারণ মানুষ না, ওই রচনা ব্যানার্জি যেহেতু শুরুটা করেছিলেন ভেতরে, এবং রচনাকেই দিদি হিসাবে ভালোবেসে ফেলেছিলেন বেশি, এবং সেই জন্য সবাই চাইতেন। আর আমাদেরও কোথাও মনে হতো যে ওটা ওনারই জায়গা, ওনারই। এক একজন এক একটা জিনিসের জন্য ক্লিক করে যায়। তো এই সন্তান রচনা ব্যানার্জির, তো রচনাকে আমরা বলি যে আমাদের দরকার নেই, তুমি একাই করে নিতে পারবে। বহু সময় কথা হয় এই বিষয়ে। এখন তো মনে হয় রচনা দিয়ে এক একদিনে 4টে করে মানে ইয়ে হবে, মানে ওনার এখন উনি ব্যস্ত থাকেন। নর্মালি আমরা দিনে 3টে করে পর্ব করি, কিন্তু এখন উনি যেহেতু মেম্বার অফ পার্লামেন্ট হয়েছেন, এবং ওনার আর উনি খুব ফ্যামিলিকে সময় দেন, ওনার ছেলের পড়াশোনার জন্য উনি সময় দেন। কারণ উনি খুবই মানে বাড়ি মানে এসেই তাড়াতাড়ি কেন, কারণ আমি তাড়াতাড়ি শেষ করে আমি বাড়ি যাব, আমি ছেলেকে পড়াবো, ছেলে হাতে পড়াশোনা ঠিক করে করে, আর সেই জন্য তাড়াতাড়ি শেষ করে বাড়ি। তো ফলে ওই রচনা ছেলে পরীক্ষা থাকলে বা কখনো বাইরে যাওয়ার থাকলে ওই 4টে কখনো পর্ব করে আর কি এই মুহূর্তে। আদারওয়াইজ নর্মালি আমাদের 3টে করে করা হয়। তখন যেটা বললেন যে দিদি নাম্বার ওয়ানের প্রথম শুরু হয়েছিল বিভিন্ন জায়গায় জায়গায় গিয়ে করা। আমার যতদূর মনে পড়ছে ছোটবেলায় জি বাংলা এখন যেরকম রমরমা, তখন ইটিভি খুব পপুলার, এবং ইটিভিতে রোজগেরে গিন্নি একটা ভীষণ পপুলার শো ছিল। তারা না কোথায় যেন একটা কি চাই টাকা না সোনা, এরকম কিছু। কিন্তু সেখান থেকে মানে বিভিন্ন চ্যানেলে তো চলতে থাকে বিভিন্ন কিছু, তার মধ্যে ওই স্ট্যান্ড আউট করা, এবং শুধু স্ট্যান্ড আউট করা না, আজকে 15 বছর ধরে চলছে দিদি নাম্বার ওয়ান। সেটা তো মুখের কথা নয়, সেটা ডেফিনেটলি রচনাদির কৃতিত্ব রয়েছে, রচনাদিকে যতটা ভালোভাবে নিয়েছে, এবং আপনার পুরো টিমের। মানে এটা আমি বলবো তার জন্য বাংলার সকল মানুষ যারা ভালোবেসেছে শো, তাদেরকে আমরা প্রণাম জানাই প্রতি মুহূর্তে। তাদের প্রতি আমাদের মানে অগাধ, তাদের প্রতি আমাদের ভালোবাসা শ্রদ্ধা রয়েছে। না কিন্তু কেন মানুষ ভালোবাসবে, ডেফিনেটলি কিছু তো ফরম্যাট আপনারা চেঞ্জ করেছেন, কিছু আপনারা এক্সট্রা কিছু করেছেন, যে কারণে আমরা এত কিছু বেশি ভেবে শো করিনি। আমরা এটাই ভেবেছি যে, যেটা নবনীতা বলেছেন, যে এমন একটা শো যেটা মহিলাদের জন্য, তো ওইটাই আমরা রেখেছিলাম যে এমন একটা জায়গা যেটা মহিলাদের মনে হবে যে সেটা মানে মেয়েও হতে পারে, একটা ছোট বাচ্চা মেয়েও হতে পারে, সেটা মাও হতে পারে, সেটা স্ত্রীও হতে পারে, সেটা ঠাকুমা বা দিদাও হতে পারে, যে কোনো মহিলা। এটা তার জায়গা, সে এসে তার মনের কথা খুলে বলবে, মনের কথা খুলে বলবে, তার কোনো ভয় থাকবে না, তার সে যদি কোনো মানে সে খুলে বলবে, তারপরে যা হবে দেখা যাবে। আচ্ছা, মানে প্রথম থেকে এটা প্ল্যান ছিল না যে একজন মহিলা এসে তার এম্পাওয়ারমেন্টের গল্প বলবে? কারণ আমাদের এটা হচ্ছে দিদি মেম্বার জায়গাতে, দিদিদেরকে নিয়ে সেলিব্রেশন। দিদিরা তাদের সময়, দিদিরা আসবে, দিদিরা তাদের মনের কথা বলবে, এবং দিদিরা যে সব সময় কিছু করেছে সেরকম নয়, যে কেউ আসতে পারে, যে কেউ খেলতে পারে, এরকম একটা জায়গা। এবং আসতে হলে যে তাকে বিশাল কিছু জানতে হবে, শিখতে হবে, এমন কিছু নয়, একদমই কিছু নয়, কিন্তু সে তার মনের কথা খুলে বলতে পারবে, এটাই মেনলি আমাদের জায়গা ছিল। এবং ডেফিনেটলি এবং অনেক দিদিদের থেকে আমরা অনেক কিছু শিখেছি প্রতি মুহূর্তে, অনেক ঘটনা থেকে আমরা প্রতি মুহূর্তে এই সমাজে তাদের কন্ট্রিবিউশন, এক একটা ফ্যামিলিতে দিদিদের কন্ট্রিবিউশন, মায়েদের কন্ট্রিবিউশনটা যে কতটা থাকে, এই মঞ্চ থেকে শিখেছি আমরা। এবং অনেক সময় মহিলারা, বিশেষ করে বাড়ির মায়েরা আড়ালে থেকে যান, অনেক কিছু স্যাক্রিফাইস করে, তাদের এক একটা গল্প। আমার যেরকম আমার দিদার কথা খুব মনে পড়ে। দিদার একা হাতে যখন তার মানে আমার দাদু যখন মারা যায়, একা হাতে ওই ছোট ছোট বাচ্চাদের মানুষ করে তোলা, সেটাও কোনো কম কথা নয়। আজকে একজন মেয়ে যেরকম, আজকে আমরা যখন বাইরে কাজ করছি, সেটা যেরকম এক ধরনের কঠিন ঠিক বলবো না, কিন্তু ওটাও সমানভাবেই একটা কঠিন। যে মা যখন ঘরে সবকিছু একা করছে, বা যে তার ছেলে মেয়েদের পড়াচ্ছে, তাকে তৈরি করছে, ঘুম থেকে ওঠা থেকে শুরু করে তাকে স্কুল পাঠানো, তাকে পড়ানো, তাকে খাওয়ানো, তার সুস্থতা, তার সবকিছু, পরীক্ষা প্রিপারেশন থেকে শুরু করে, এই যে কর্মকাণ্ডটা যে কতটাই টাফ জব, এটা আমরা যারা বাইরে কাজ করি আমাদের মনে করি যে
আমাদের কাজটাই কঠিন, কিন্তু না, মায়েদের কাজটাও একদমই তাই। ততটাই কঠিন। সকল দিদিদের কাজটাই যারা যেরকম ভাবে আছে, যে কাজটাই করছে সেটা তার মানে সেইটা আমরা কিন্তু সবসময় দেখেছি। আর সবসময় মনে হচ্ছে এই জায়গাটা দিদিদের জায়গা, এই সময়টা দিদি, এই টাইমটা বিকেলবেলার ওই যে সময় জি বাংলায়, এই সময়টা দিদিদের এবং সময়। পাড়ায় পাড়ায় গেলে আশপাশ থেকে সব বাড়ি থেকে মানে ওই দিদি নাম্বার ওয়ানের ওই ব্রেক ব্যাকের আওয়াজটা, এটা মানে এটা মানে সব বাড়িতে দিদি নাম্বার ওয়ান চলে এটা। আর প্লাস রচনা ব্যানার্জির নামটাও ধীরে ধীরে দিদি হয়ে গেছে, সবাই আসে, ছোট বাচ্চাও তাকে বলে দিদি, একজন বয়স্ক তাকে বলে দিদি। তো আমার মনে হয় যে এটাই যে একটা ভালোবাসার একটা জায়গা, একটা জায়গা যেটা দিদিদের নিজেদের জায়গা, তারা নিজেরা আপন করে নিয়েছে, ভালোবেসেছে, এবং তাদের যদি মনে কোনো ক্ষোভ থাকে সেটা তারা জানায়ও, কিন্তু মানে সেই স্পেসটাও আছে। আচ্ছা, মানে আমি আমার ভালোবাসা যেমন জানাতে পারি, আমার মনের কোনো আবেগ সেটাও প্রকাশ করতে পারি, যে কোনো ভাবেই হোক না কেন। তো আমার মনে হয় এটাই একটা কারণ সাফল্যের। Let's talk